হ্যালো ভিউয়ার্স, আমি প্রফেসর বিমল। আমার আজকের বিষয় মাল্টিন্যাশনাল ট্রান্সফার প্রাইসিং। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে থাকুন। মাল্টিন্যাশনাল ট্রান্সফার প্রাইসিং মানেটা কি? যখন কোনো কোম্পানির পৃথিবীর একাধিক দেশে কোনো বিভাগ বা বিক্রয় কেন্দ্র থাকে, তখন কোনো একটি দেশের বিভাগ থেকে যখন অন্য একটি দেশের বিভাগে বা বিক্রয় কেন্দ্রে পণ্য বা সেবা প্রেরণ করে, তখন যে প্রাইসে পণ্য বা সেবা প্রেরণ করে সেটাকে বলা হয় মাল্টিন্যাশনাল ট্রান্সফার প্রাইস। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে কোন প্রাইসে পণ্য বা সেবা একটি দেশের এক বিভাগ থেকে অন্য দেশে প্রেরণ করবে। এখানে প্রাইস হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর সাধারণত প্রত্যেকটি দেশেরই আলাদা আয়কর কাঠামো থাকে, ইম্পোর্ট ডিউটির ব্যাপার থাকে, সম্পর্ক শুল্কর ব্যাপার থাকে। এখন যেই প্রাইসে একটি দেশ থেকে অন্য দেশে পণ্য বা সেবা প্রেরণ করলে একজন মালিককে বা একটা কোম্পানিকে সর্বনিম্ন কর প্রদান করতে হয়, উনি চাবে সেই প্রাইসেই ট্রান্সফার করতে। এখানে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথম বিষয় হচ্ছে যেই দেশ থেকে পণ্য বা সেবা স্থানান্তর করা হবে ওই দেশের ইনকাম ট্যাক্সের হার কত, এবং যে দেশে পণ্যটা প্রেরণ করা হবে অর্থাৎ গ্রহণকারী দেশের ইম্পোর্ট ডিউটির হার কত, আয়করের হার কত। এখন একজন মালিক বা প্রেরণকারী অবশ্যই চাবে যাতে সর্বনিম্ন কর দিতে বা সর্বনিম্ন ইম্পোর্ট ডিউটি দিতে। এই কারণে সে চাবে যেই প্রাইসে পণ্যটা প্রেরণ করলে তার সর্বনিম্ন কর দিতে হবে, উনি সেই প্রাইসেই পণ্যটা প্রেরণ করতে চাবে। ধরি জাপান থেকে বাংলাদেশে কোনো পণ্য প্রেরণ করা হবে। এখন জাপানের ইনকাম ট্যাক্সের রেট কত, আয়টা কি ওই দেশে দেখাবে নাকি আয়টা বাংলাদেশে দেখাবে? যদি দেখা যায় যে ইনকাম ট্যাক্সের হার জাপানে কম, তখন সে হয়তো বা চাবে আয়টা জাপানে দেখাতে এবং বিক্রয় মূল্যে বাংলাদেশে পণ্যটা প্রেরণ করতে। আর অন্যদিকে যদি দেখা যায় যে বাংলাদেশে আয়করের হার কম, সেই ক্ষেত্রে মালিক চাবে যে আয়টা বাংলাদেশে দেখাতে এবং সর্বনিম্ন দামে জাপান থেকে পণ্যটা বাংলাদেশে প্রেরণ করতে চাবে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি জাপানে যদি আয়করের হার কমও থাকে, যদি ওই দেশে যদি আয়টা দেখাতে চায়, সেক্ষেত্রে সে ম্যাক্সিমাম প্রাইসে বাংলাদেশে প্রেরণ করতে চাবে। কিন্তু এখানে বাংলাদেশে আবার দেখতে হবে ইম্পোর্ট ডিউটির হার কত। যদি দেখা যায় যে বাংলাদেশে ইম্পোর্ট ডিউটির হার বেশি, সেই ক্ষেত্রে কিন্তু ওই যদি আয়টা জাপানে দেখাতে চায়, তখন দেখা যায় যে আলটিমেটলি তাকে বেশি পে করতে হয়। সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম, এখানে একটা ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইস থাকবে, একটা মিনিমাম ট্রান্সফার প্রাইস থাকবে। এখন ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইসে পণ্যটা প্রেরণ করলে কি কম কর দিতে হবে নাকি মিনিমাম প্রাইসে পণ্যটা ট্রান্সফার করলে কম কর দিতে হবে, সেটা আমাদের নির্ধারণ করাটাই বিবেচ্য বিষয়। প্রেরণকারী দেশের আয়করের হার এবং গ্রহণকারী দেশের আমদানি শুল্ক, এই দুইটা বেশি নাকি গ্রহণকারী দেশের আয়কর হার বেশি? অর্থাৎ আমাদের তুলনা করতে হবে প্রেরণকারী দেশের আয়করের হার প্লাস গ্রহণকারী দেশের আমদানি শুল্কের সাথে, এই দুইটা বেশি নাকি গ্রহণকারী দেশের আয়করের হারটা বেশি। এখন দেখতে হবে যদি ম্যাক্সিমাম প্রাইসে ট্রান্সফার করলে যদি দেখা যায় যে আমাকে দেখা যায় যে এই দুইটা প্রেরণকারী দেশের আয়করের হার এবং গ্রহণকারী দেশের আমদানি শুল্কটা বেশি হয়, তখন সে ওইটার চেয়ে যদি বেশি হয় তখন সে ম্যাক্সিমাম প্রাইসে ট্রান্সফার করবে না, মিনিমাম প্রাইসে ট্রান্সফার করবে। আর যদি দেখে যে না ম্যাক্সিমাম প্রাইসে ট্রান্সফার করলে এই দুইটার সমষ্টি, এটার চেয়ে যদি কম হয় তবে ম্যাক্সিমাম প্রাইসে ট্রান্সফার করবে। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা বেশি নাকি এইটা বেশি। যদি প্রেরণকারী দেশের আয়করের হার যদি এবং ইম্পোর্ট ডিউটি যদি বেশি হয় ম্যাক্সিমাম প্রাইসে ট্রান্সফার করলে, তখন তো এই ম্যাক্সিমাম প্রাইসে ট্রান্সফার করবে না। যদি কম হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম প্রাইসে ট্রান্সফার করবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিবেচ্য বিষয়। অর্থাৎ আমাদের যে দুইটা জিনিস এখানে
খেয়াল করতে হবে, মনে রাখতে হবে প্রেরণকারী দেশের ইনকাম ট্যাক্স এবং গ্রহণকারী দেশের ইনপুট ডিউটি এই দুইটা বেশি নাকি গ্রহণকারী দেশের ইনকাম ট্যাক্সের হারটা বেশি। অর্থাৎ জিনিসটা সিম্পল অর্থাৎ এখানে প্রেরণকারী দেশের ইনকাম ট্যাক্স প্লাস গ্রহণকারী দেশের ইনপুট ডিউটি এটার সাথে কম্পেয়ার করতে হবে গ্রহণকারী দেশের ইনকাম ট্যাক্স। আচ্ছা ধরে নিলাম ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইস এখানে 450 টাকা এবং মিনিমাম ট্রান্সফার প্রাইস 300 টাকা। ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইস এবং মিনিমাম ট্রান্সফার প্রাইস এটা বিভিন্নভাবে নির্ধারিত হয়, ঠিক আছে। এই মিনিমাম কত টাকা দামে পাঠাতে পারবে বা ম্যাক্সিমাম কত টাকা দামে পাঠাতে পারবে সাধারণত এগুলি একটি দেশের রেগুলেটরি বডি যারা থাকে তারা নির্ধারণ করে দেয়। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমামের যে ট্রান্সফার প্রাইস থাকবে সেটা ডিফারেন্স এখানে 150। এই ডিফারেন্সটা নিয়ে আমাদের এখন কাজটা করতে হবে। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে প্রেরণকারী দেশের ইনকাম ট্যাক্স প্রেরণকারী দেশের ইনকাম ট্যাক্স প্লাস গ্রহণকারী দেশের ইম্পোর্ট ডিউটি একদিকে, আরেকদিকে থাকবে হইল গ্রহণকারী দেশের ইনকাম ট্যাক্স। সে ম্যাক্সিমাম প্রাইসে ট্রান্সফার করলো, ঠিক আছে, জাপান থেকে ম্যাক্সিমাম প্রাইসে ট্রান্সফার করে বাংলাদেশে আনলো। এখন যদি জাপানের ইনকাম ট্যাক্স রেট যদি হয় 30%, ঠিক আছে, এবং ওই এই 150 টাকার 30% যা হয় 45 টাকা হবে এখানে, 45 টাকা। এবং যদি 450 টাকা দাম ধরে বাংলাদেশে আসে তবে 150 টাকার উপর অতিরিক্ত ইনপুট ডিউটি দেওয়া লাগবে। সেটা হচ্ছে মনে করি আমার এখানে ইনপুট ডিউটি 20%। তা 20% কত হয় এখানে 30 টাকা, কত হলো এখানে টোটাল 75 টাকা। হোয়ারাজ বাংলাদেশে ইনকাম ট্যাক্স 60%। যদি এমন হয় যে বাংলাদেশে ইনকাম ট্যাক্স 60%, তখন যদি আমার 450 টাকা দাম ধরে যদি পাঠায় তখন কিন্তু এই বাংলাদেশে কিন্তু এই 150 টাকার উপর 90 টাকা ইনকাম ট্যাক্স সেভ হবে। কি ব্যাপারটা বুঝতে পারলাম? অর্থাৎ যদি ম্যাক্সিমাম প্রাইস 450, মিনিমাম প্রাইস 300, ডিফারেন্স 150, এই 150 নিয়ে আমাদের কাজ করতে হবে। হয় ম্যাক্সিমাম প্রাইস না মিনিমাম প্রাইস, যে কোনো একটা প্রাইসে পাঠাবে। এখন ডিফারেন্স হলো 150 টাকাই আমার জন্য। যদি 450 টাকা দাম ধরে জাপান থেকে পাঠায় পণ্য, সেক্ষেত্রে 150 টাকার উপর আমার জাপানে ট্যাক্স দিতে হবে 45 টাকা। আবার এই 150 টাকার জন্য বাংলাদেশে যখন পণ্যটা ঢুকবে তখন তার জন্য ইনপুট ডিউটি দেওয়া লাগবে 20% ধরে নিলাম। সেক্ষেত্রে কত হয় 30 টাকা। টোটাল পে করতে হবে কত টাকা 75 টাকা। কিন্তু এই 75 টাকা পে করলে বাংলাদেশে ইনকাম ট্যাক্স সেটা 60%, ওই 150 টাকার উপর 60% 90 টাকা তার বেঁচে যাবে। অর্থাৎ এটা হচ্ছে তার সেভ, এটা হচ্ছে পেমেন্ট। তার মানে দাঁড়ালো কি, যদি ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইসে করে পণ্য প্রেরণ করে তবে তার পেমেন্ট করতে হবে 75 টাকা আর সেভ হবে 90 টাকা। তার মানে আলটিমেটলি তার সেভ হবে কত টাকা 15 টাকা। সো ঠিক সে কী করবে, ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইসেই সে পণ্যটা ট্রান্সফার করবে। জিনিসটা ক্লিয়ার? অর্থাৎ এখানে দুইটা জিনিস কম্পেয়ার করতে হবে, প্রেরণকারী দেশের ইনকাম ট্যাক্স প্লাস গ্রহণকারী দেশের ইনপুট ডিউটির সাথে তুলনা করতে হবে গ্রহণকারী দেশের ইনকাম ট্যাক্স। যদি ম্যাক্সিমাম প্রাইসে যদি পণ্যটা পাঠায় জাপান থেকে বাংলাদেশে, তবে জাপান ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে এবং বাংলাদেশে ইনপুট ডিউটি দেওয়া লাগবে। কিন্তু বাংলাদেশের ইনকাম ট্যাক্স থেকে সে রেহাই পাবে, কারণ আয়টা পুরাটাই সে জাপানে দেখাচ্ছে। সে 450 টাকা দাম ধরে এনে বাংলাদেশে অথবা 450 টাকায় বিক্রি করবে, অথবা সেক্ষেত্রে বাংলাদেশে কোনো তার আয় দেখাচ্ছে না। যেহেতু বাংলাদেশে আয় দেখাচ্ছে না, সেহেতু বাংলাদেশে 90 টাকা ইনকাম ট্যাক্স তার বেঁচে যাবে। আবার উল্টা হবে চিন্তা যদি করি, যদি 300 টাকা দাম ধরে যদি পাঠায়, তবে আমার প্রেরণকারী দেশে জাপানে 45 টাকার ইনকাম ট্যাক্স দিতে হবে না, রাইট? আবার গ্রহণকারী দেশের 20% অর্থাৎ 30 টাকা এটা দিতে হবে না যদি 300 টাকা দাম ধরে পাঠায় জাপান থেকে।
তার মানে জাপানে কোনো আয় নাই, জাপানে ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে না। তারপরে 300 টাকা দাম ধরে পেলে অতিরিক্ত যে 150 টাকা দাম ধরে পাঠালে, 300 টাকা দাম ধরে পাঠালে অতিরিক্ত 150 টাকা, 150 টাকার জন্য কোনো ইনপুট ডিউটি দেওয়া লাগবে না। অর্থাৎ আমার এখানে পে কর, আমার এটা হবে তখন সেভ হবে কত টাকা, 75 টাকা। কিন্তু 300 টাকা দাম ধরে পাঠালে এই 150 টাকার জন্য বাংলাদেশে ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে কত টাকা, 90 টাকা। তখন এটা হলো পেমেন্ট করতে হবে, পেমেন্ট করতে হবে। তার মানে আমি কি করব, যদি 300 টাকা দাম ধরে পাঠাই পণ্য, কোনো কোম্পানি যদি পাঠায়, মালিক যদি পাঠায় 300 টাকা দাম দেওয়ার পণ্য, তার মানে তার সেভ হচ্ছে 75 টাকা, দিতে হবে 90 টাকা। সো সে 300 টাকা দাম ধরে পণ্য পাঠাবে না, সে ম্যাক্সিমাম প্রাইসেই পাঠাবে। অর্থাৎ এখানে জিনিস চিন্তা করতে হবে দুইটা, গ্রহণকারী দেশের ইনকাম ট্যাক্সের সাথে প্রেরণকারী দেশের ইনকাম ট্যাক্স এবং গ্রহণকারী দেশের ইনপুট ডিউটি। ঠিক আছে। আর যদি এমন হতো যে গ্রহণকারী দেশের ইনকাম ট্যাক্স 40%, 40%, গ্রহণকারী দেশের ইনকাম ট্যাক্স 40%, ম্যাক্সিমাম প্রাইসে যদি দাম পাঠাই, ম্যাক্সিমাম প্রাইসে যদি দাম পাঠায়, তার মানে আমাকে এখানে ইনকাম দিতে হবে 30%, আর ইম্পোর্ট ডিউটি দিতে হবে 20%, তার মানে 50% পে করতে হবে। কিন্তু আয়টা যদি আমি যদি বাংলাদেশে দেখাই, তাহলে আমাকে দিতে হবে মাত্র 60 টাকা, 60 টাকা। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আয়টা জাপানে দেখানোটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ সেই ক্ষেত্রে পে করতে হবে এখানে 75 টাকা, কিন্তু আমার এখানে দিতে হবে কত টাকা, গ্রহণকারী দেশে দিতে হবে 60 টাকা। অর্থাৎ কিন্তু আমার কিন্তু এখানে আমাকে কম দামে পাঠালে কিন্তু অর্থাৎ গ্রহণকারী দেশে যদি আমি যদি আয়টা দেখাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার লাভজনক, কারণ এখানে আমার কম দিতে হবে, 60 টাকা দিতে হবে, আর এখানে দিতে হবে 75 টাকা। এইভাবেই একজন মালিক তা সে নির্ধারণ করবে যে কোন দামে পণ্যটা পাঠাবে। প্রবলেম করলে নাও কুইক রিক্যাপ অফ দ্য সামারি। মাল্টিন্যাশনাল ট্রান্সফার প্রাইসিং এর ক্ষেত্রে 3টি বিষয় বিবেচনা নিতে হবে: প্রেরণকারী দেশে ইনকাম ট্যাক্স রেট, গ্রহণকারী দেশে ইনপুট ডিউটি, গ্রহণকারী দেশে ইনকাম ট্যাক্স রেট। ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইস সাধারণত ফুলি অ্যালোকেটেড কস্ট অথবা সেলিং প্রাইস অথবা মার্কেট প্রাইস। মিনিমাম ট্রান্সফার প্রাইস সাধারণত ভেরিয়েবল কস্ট বা ফুল ম্যানুফ্যাকচারিং কস্ট। ডিফারেন্সের উপর ইনকাম ট্যাক্স ও ইনপুট ডিউটি হিসাব করতে হবে। ম্যাক্সিমাম প্রাইস এবং মিনিমাম প্রাইসের পর যে ডিফারেন্স, সেটার উপর ইনকাম ট্যাক্স ও ইনপুট ডিউটি ক্যালকুলেট করতে হবে। যে প্রাইসে পণ্য ট্রান্সফার করলে সেভিংস বেশি হবে, সেই প্রাইসে পণ্য ট্রান্সফার করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এখন যখন ম্যাক্সিমাম প্রাইসে পণ্য বা সেবা ট্রান্সফার করা হবে এক দেশ থেকে অন্য দেশে, তখন প্রেরণকারী দেশে ইনকাম ট্যাক্স পে করতে হবে, গ্রহণকারী দেশে ইনপুট ডিউটি পে করতে হবে। অন্যদিকে গ্রহণকারী দেশে ইনকাম ট্যাক্স সেভ হবে। এখানে সেভিংস বেশি হলে ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইসে পণ্য স্থানান্তর করতে হবে, নতুবা মিনিমাম ট্রান্সফার প্রাইসে পণ্য ট্রান্সফার করতে হবে। এখানে আমাদের একটা প্রবলেম, সেখানে দেখা যাচ্ছে Toyo Limited produces a variety of medical products at its plant in Tokyo, Japan. The company has sales divisions worldwide. One of these sales division is located in Dhaka, Bangladesh. Assuming that Japan income tax rate 30%, Bangladesh 60%, and 20% input duty is imposed on medical supplies brought into Bangladesh. One product produced in Tokyo and shipped to Bangladesh is a heart monitor. The variable cost of production is টাকা 250 per unit and the fully allocated cost 450 per unit. এখানে ডিফারেন্স হচ্ছে 200, 450 থেকে 250 বিয়োগ করলে ডিফারেন্স হয় 200। 200 এর উপরে আমাদের ইনকাম ট্যাক্স এবং ইনপুট ডিউটি হিসাব করতে হবে। ওই রিকোয়ারমেন্ট দেওয়া আছে, সাপোজ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট অ্যালাউস আইদার দ্য ভেরিয়েবল অর ফুলি অ্যালোকেটেড কস্ট টু বি ইউজড অ্যাজ এ ট্রান্সফার প্রাইস, হুইচ should Toyo Limited choose to minimize the total income tax and input duties. Compute the amount company saves if it uses your suggested transfer price instead of alternatives. And the second যে রিকোয়ারমেন্টটা সেটা বলা আছে, সাপোজ বাংলাদেশ পার্লামেন্ট passes a law decreasing the income tax rate up to 50% and increasing the input duty on heart monitor to 25%. And repeat requirement, যদি ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইসটা এখানে ব্যবহার করা হয়, সেখানে জাপানে 30% ইনকাম ট্যাক্স দিতে হবে, যেটার পরিমাণ হয় 60 টাকা 200 টাকার উপর, এবং বাংলাদেশে ইম্পোর্ট ডিউটি দিতে হবে 200 টাকার উপর 20% 40 টাকা, টোটাল দিতে হবে 100 টাকা। যেহেতু বাংলাদেশে ইনকাম ট্যাক্স রেট 60%, সেহেতু আমাকে 200 টাকার উপর 60% ইনকাম ট্যাক্স সেভ হবে 120 টাকা। অর্থাৎ এখানে যদি
450 টাকা ট্রান্সফার করা হয়, তবে পেমেন্ট করতে হবে 100 টাকা, কিন্তু তার সেভ হবে 120 টাকা। যেহেতু সেভ হবে 120 টাকা, তার মানে আলটিমেটলি তার সেভ হচ্ছে 20 টাকা। সুতরাং ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইসে এখানে ট্রান্সফার করাটা লাভজনক হবে একজন প্রেরণকারীর কাছে। যে এখানে ডিসিশন হচ্ছে এরকম, সেভিংস বেশি হলে ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইসে পণ্য ট্রান্সফার করতে হবে। সো সাজেস্টেড ট্রান্সফার প্রাইস ইজ 450, ইট উইল সেভ 20। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, এখানে ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইসে যদি পণ্যটা ট্রান্সফার করা হয়, তবে প্রেরণকারী দেশে ইনকাম ট্যাক্স দিতে হবে এবং গ্রহণকারী দেশে ইম্পোর্ট ডিউটি দিতে হবে। দুইটা একত্রে 100 টাকা। কিন্তু এখানে বাঁচবে ইনকাম ট্যাক্স গ্রহণকারী দেশে 120 টাকা। সুতরাং প্রেরণকারী অবশ্যই চাবে ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইসে পণ্যটা ট্রান্সফার করতে, সেটি হবে ট্রান্সফার প্রাইস। অন্যদিকে যদি মিনিমাম ট্রান্সফার প্রাইসে যদি পণ্যটা ট্রান্সফার করা হয়, সেই ক্ষেত্রে প্রেরণকারী দেশে ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে না এবং গ্রহণকারী দেশে ইম্পোর্ট ডিউটি দেওয়া লাগবে না, কিন্তু গ্রহণকারী দেশে ইনকাম ট্যাক্স দিতে হবে। সেভিংস বেশি হলে মিনিমাম ট্রান্সফার প্রাইসে পণ্য ট্রান্সফার করতে হবে, অন্যতম ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইসে পণ্য ট্রান্সফার করতে হবে। যেহেতু দ্বিতীয় রিকমেন্ডে বলা ছিল যে এই বাংলাদেশে ইম্পোর্ট ডিউটি 25%, 20% জায়গায় 25% হয়েছে এবং ইনকাম ট্যাক্স 60% জায়গায় 50%, সেহেতু মিনিমাম ট্রান্সফার প্রাইসে যদি ট্রান্সফার করা হয়, সেক্ষেত্রে জাপানে বাঁচবে 60 টাকা এবং ইম্পোর্ট ডিউটি বাঁচবে 50 টাকা, টোটাল 110 টাকা বাঁচবে। কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে বাংলাদেশে 100 টাকা। সুতরাং এখানে পেমেন্ট করতে হচ্ছে 100 টাকা, সেভিংস হচ্ছে 110 টাকা। সুতরাং মিনিমাম এখানে এই ক্ষেত্রে মিনিমাম ট্রান্সফার প্রাইসে ট্রান্সফার করাটা লাভজনক হবে। সো সেভিংস বেশি হলে মিনিমাম ট্রান্সফার প্রাইসে পণ্য ট্রান্সফার করতে হবে, নতুবা ম্যাক্সিমাম ট্রান্সফার প্রাইসে পণ্য ট্রান্সফার করতে হবে। যেহেতু এখানে সেভিংস বেশি, মিনিমাম ট্রান্সফার প্রাইসে ট্রান্সফার করলে সেহেতু এখানে মিনিমাম ট্রান্সফার প্রাইসে পণ্যটা ট্রান্সফার করতে হবে। এখানে আরেকটা সমস্যা দেওয়া আছে, মর্নি কোম্পানি ম্যানুফ্যাকচার্স টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট অ্যাজ ইটস Wisconsin plant in the United States. The company has marketing divisions throughout the world. A Morni marketing division in Vienna, Austria imports 1000 units of product for A36, এটা পণ্যটির নাম, from the United States. The following information is available. USA ইনকাম ট্যাক্স রেট হচ্ছে 40%, অস্ট্রিয়াতে ইনকাম ট্যাক্স রেট হচ্ছে 44%, অস্ট্রিয়াতে ইনপুট ডিউটি হচ্ছে 10%, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 350, ফুল ম্যানুফ্যাকচারিং কস্ট 500, selling price 750. US and Austrian authorities only allow transfer price that are between the full manufacturing cost per unit. এখানে ফুল ম্যানুফ্যাকচারিং কস্ট আছে 500 টাকা এবং মার্কেট প্রাইস হলো 650 টাকা। এই দুইটা প্রাইসের মধ্যেই আমাদের হিসাবটা করতে হবে। অর্থাৎ এখানে 500 টাকা আর 650 টাকার মধ্যে ডিফারেন্স হচ্ছে 150 টাকা। এই 150 টাকার উপর আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। এখানে বলা আছে হুইচ ট্রান্সফার প্রাইস শুড দ্য মনি কোম্পানি সিলেক্ট। এখানে দেখা যাচ্ছে যদি মিনিমাম প্রাইসে ট্রান্সফার করা হয়, তবে ইউএসএ 150 টাকার উপর 40% ইনকাম ট্যাক্স বাঁচবে 60 টাকা এবং ইম্পোর্ট ডিউটি 10% বাঁচবে 150 টাকার উপর 15 টাকা, টোটাল বাঁচবে এখানে 75 টাকা। হোয়ারাস ইনকাম ট্যাক্স অস্ট্রিয়াতে দিতে হবে 150 টাকার উপর 40%, তার মানে 66 টাকা। আপনার টোটাল পেমেন্ট এখানে 66 টাকা, কিন্তু সেভিংস হবে 75 টাকা। যেহেতু আমার মিনিমাম ট্রান্সফার প্রাইসে ট্রান্সফার করলে সেভিংস বেশি হয় 75 টাকা, সেহেতু এখানে মিনিমাম ট্রান্সফার প্রাইসে ট্রান্সফার করতে হবে। এখানে লেখা আছে সেভিংস বেশি হলে মিনিমাম ট্রান্সফার প্রাইসে পণ্য ট্রান্সফার করতে হবে, ট্রান্সফার প্রাইস শুড বি 500। তাই এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে মিনিমাম ট্রান্সফার প্রাইসে যদি ট্রান্সফার করা হয়, তবে প্রেরণকারী দেশে ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না এবং ইম্পোর্ট ডিউটিও দেওয়া লাগে না গ্রহণকারী দেশে, কিন্তু গ্রহণকারী দেশে ইনকাম ট্যাক্স দিতে হবে। যেহেতু ইনকাম ট্যাক্সের পরিমাণটা কম, সেহেতু আমার একজন প্রেরণকারী অবশ্যই চাবে মিনিমাম ট্রান্সফার প্রাইসেই পণ্যটা ট্রান্সফার করতে। এতে তার 9 টাকা, 75 থেকে 66 বাদ দিলে 9 টাকা সেভ হবে। সুতরাং এখানে ট্রান্সফার প্রাইস হবে এখানে 500 টাকা। সো এই আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার দেখা হবে। সি ইউ, গুড বাই।